নমস্কার, আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবার জন্য এসেছি। আপনারা সবাই জানেন যে বর্তমান ভারতে কি চলছে, দিল্লির বুকে যন্তর মন্তরে কি আন্দোলন হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন। এবং প্রতিদিন প্রতি মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সে সমস্ত খবরই আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সবাই জানেন সোনম ওয়াংচুক অনশন ভঙ্গ করেছেন। তিনি সরকারের সঙ্গে আলোচনা করেছেন, আলোচনা করে তারপর তিনি অনশন ভঙ্গ করেছেন। আজকের এই পরিস্থিতিতে ভারতবর্ষের পক্ষে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সরকারের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল সমস্ত দিক থেকে কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলবার জন্য যে নানা রকম চেষ্টা চলছে, সেগুলো আমরা সবাই সেগুলো দেখতে পাচ্ছি। সেই নিয়ে আমি একটু আলোচনা করব যে বর্তমান এই সময়ে সফলতা ও ব্যর্থতা আমরা দেখব কিসের উপর দাঁড়িয়ে আছে। এই নিয়ে আসুন একটু আমরা পর্যালোচনা করি। বর্তমান ভারতে আপনারা সকলেই জানেন সরকারে একটা শক্তিশালী টিম আছে। সেই শক্তিশালী টিম ভারতের সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক ভয়ঙ্কর ধ্বংসাত্মক যে চাপ, সেই চাপের পরিস্থিতিকে সামাল দিচ্ছে, যাকে ফ্ললেস টিমওয়ার্ক বলে। সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে এই ফ্ললেস টিমওয়ার্কের ওপর। আর সরকারে শক্তিশালী নিখুঁত নেতৃত্ব না থাকলে ফ্ললেস টিমওয়ার্কের ব্যাপারে একটা ফাঁক থেকে যায়, ফ্ললেস টিমওয়ার্ক হয় না, ফলে সফলতাও আসে না। সমস্ত কিছু এই নির্ভর করে, আপনারা জানেন যে সফলতা বা ব্যর্থতা এই সবটাই নির্ভর করে একটা নিখুঁত টিমওয়ার্কের উপরে, একে অপরের পরিপূরক। এই ফ্ললেস টিমওয়ার্ক, এই সফলতা সেই প্রাচীন প্রবাদ আমাদের মনে করিয়ে দেয়। একতায় বল, ইউনিয়ন ইজ স্ট্রেংথ, আর বিভেদেই পতন, ডিভিশন ইজ উইকনেস, ডিভিশন ইজ ফল। আর ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটাও আমরা জানি, যার সহজ বাংলা অর্থ হলো একতায় শক্তি, বিভেদই পতন। বর্তমান ভারত সরকারের একের পর এক আন্তর্জাতিক সুপার পাওয়ারদের নোংরা ঘৃণ্য চাপ আপনারা সবাই কম বেশি জানেন। তার সঙ্গে আপনারা জানেন পার্শ্ববর্তী ছোট ছোট দেশগুলির বিদেশি চক্রান্তে ভারতের সঙ্গে অসহযোগিতা ও শত্রুতা। দেশের অভ্যন্তরেও অনেক ঘটনা ঘটছে, ছোট বড় ঘটনা আমরা দেখতে পাচ্ছি। দেশের অভ্যন্তরে রাজ্যে রাজ্যে নানা রকম ঘটনা, কেন্দ্রীয় সরকার ও দেশবিরোধী ভয়ঙ্কর চক্রান্ত ইত্যাদি এই চারপাশের আমাদের অক্টোপাসের মতো যে ঘিরে রেখেছে, সেই সরকারকে অক্টোপাসের মতো ঘিরে রাখাও ক্রমশ নাভিশ্বাস ওঠার মতো যে মরণচাপ, সেই মরণচাপ সামলানো কোনো দল, সমাজ বা জাতি একসাথে বা পরিবার একসাথে বা ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সফল হয় না। এটা আপনারা জানেন। তাদের মধ্যে বিভাজন ও মতবিরোধ দেখা দিলে নিশ্চিত পতন ঘটে। কিন্তু আমরা কি দেখতে পেলাম?
আমরা দেখতে পেলাম বর্তমান ভারতের কেন্দ্রীয় সরকার গত 12 বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, যোগ্য ও দক্ষ নেতৃত্বে ও অন্যান্য একগুচ্ছ দক্ষ ও যোগ্য নেতাদের সহযোগিতায় একটা ফ্ললেস টিমওয়ার্ক তৈরি হয়েছে। সেই ফ্ললেস টিমওয়ার্ক ভারতের 140 কোটি নাগরিককে পার্শ্ববর্তী অদূরদর্শী ও অপরিণত দেশগুলির উচ্ছৃঙ্খল অস্থির কর্মকাণ্ডের যে ভয়ানক পরিণতি, সেই ভয়ানক পরিণতি ও সুপার পাওয়ারগুলির সীমাহীন অহংকারী অধ্যত্ব, সেই অহংকারী অধ্যত্বের হাত থেকে আমাদের সুরক্ষা বলয় রেখেছে। এই সুরক্ষা বলয়কে ভেঙে দেবার চেষ্টা করছে ঘরশত্রু দুর্যোধনদের সাহায্যে নানা রকম ঘরে বাইরে জাতীয় ও আন্তর্জাতিক চাপ দিয়ে সেটা ভেঙে দেবার চেষ্টা করছে সেই জাতীয় ও আন্তর্জাতিক চাপে আমাদের সরকারের যে ফ্ললেস টিমওয়ার্ক তাকে দুর্বল করে দিয়ে এই সুরক্ষা বলয়কে ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখানেই বর্তমান ভারত সরকার, ভারতের যৌথ নেতৃত্ব প্রমাণ করেছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতাই শক্তি, বিভেদই পতন। বিদেশি অহংকারী শক্তি তারা দেখুক পার্শ্ববর্তী ছোট ছোট যে দেশগুলি ভারতের চারপাশে আছে, সেই দেশগুলি শিখুক আমার দেশের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী যে শক্তিগুলি আছে, সেই শক্তিগুলি দেখুক যে কীভাবে সরকারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিমণ্ডলী একতার ওপরে দাঁড়িয়ে ঘরে বাইরে সমস্ত শত্রু শক্তিকে কীভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে মোকাবিলা করা যায়, সেগুলো তা দেখুক। বর্তমান দিল্লির যন্তর মন্তরে যে ছাত্রদের আন্দোলন চলছে, সেই ছাত্রদের আন্দোলনের পিছনে কি চক্রান্ত হচ্ছে বা কারা আছে, কে আছে, সে সবগুলি ছাত্রদের আন্দোলন কিভাবে তৈরি হলো, দেশের বাইরে থেকে কিভাবে একটা দেশে ভারতের মতন বিশাল এক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমেরিকায় বসে, আমেরিকার থেকে ভারতের কোনো ছাত্র আমেরিকার থেকে বসে ভারতের বিরুদ্ধে যে আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি করা যায় বা তৈরি করে সেটা দিয়ে ভারতের সমস্ত ছাত্র সমাজকে চেষ্টা করেছে, পারেনি সমস্ত ছাত্র সমাজকে ভারতের, খালি নিট এক্সাম পরীক্ষাকে সামনে রেখে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার ফলে যে ছাত্রদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যে অবসাদ জন্ম নিয়েছে, তার ফলে যে ছাত্রীরা আত্মহত্যা করেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা ক্যান্সেল হয়েছে এবং খুব দ্রুত সেই পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গেছে। কোনো রকম গদাই লস্করি চালে চলবার কোনো অবকাশই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে প্রশ্নপত্র ফাঁসের মতন ভবিষ্যতে এরকম শিক্ষাক্ষেত্রে যে ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে ভারতের বুকে, বিশেষ করে গত সরকারের আমলে আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের বুকে কি ঘটেছে, তখন কিন্তু এই ধরনের কোনো কিছুই হয়নি। কিন্তু আমরা দেখতে পেলাম
ভারতবর্ষের বুক থেকে আন্দোলন হলো না, আমেরিকার থেকে, যা কিছু আমেরিকার থেকেই নাকি হতে হয়। কেন? আর আমেরিকায় বসে ভারতের ছাত্র সেখান থেকে বসে সংগঠিত করছে এবং সেখান থেকে সে এসে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ভারত সরকারকে চাপে রেখে নানা রকম দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীর পদত্যাগে চলে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, যাতে সব সমস্যার সমাধান হয়ে যায়। পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই আন্দোলনকে তীব্রতা দিতে আমরণ অনশন, আপনারা জানেন সোনম ওয়াংচুক, সেও হঠাৎ উড়ে এসে জুড়ে বসে লম্ফ দিয়ে ঝম্প দিয়ে অনশন মঞ্চে গিয়ে সে অনশনে বসে গেল এবং আমরণ অনশন অর্থাৎ অনশনের মধ্যে দিয়ে মৃত্যুকে সামনে রেখে সরকারকে চাপে রাখা, সরকারের সঙ্গে যে ধরনের ব্ল্যাকমেল, যাতে মৃত্যুই একমাত্র সব কিছুর সমাধান, মৃত্যু হলেই সব দাবি দাওয়া আদায় হয়ে যায়, সমস্ত কিছু লোট পালট করে দেওয়া যায়। এটা সেই দেশেই সম্ভব হবে যে দেশে সাধারণ মানুষের আইকিউ লেভেল অত্যন্ত নিম্নে। যাই হোক, আপনারা সবাই জানেন যে কিভাবে এই বিদেশি যে শক্তি, সেই শক্তি কিভাবে কাজ করেছে, সেই শক্তির বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন আমিও সমর্থন করি। নিশ্চয়ই আন্দোলন, প্রতিবাদ হবে, কিন্তু প্রতিবাদ যেন ছাত্রদের মধ্যেই শিক্ষাকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে যেন না যায় এবং ছাত্রদের হাত থেকে যেন সেই আন্দোলনের রাশ হাইজ্যাক না হয়ে যায় এবং মূল বিষয় থেকে সরে গিয়ে নানা রকম বিষয় এসে না যায়। সেই মঞ্চে আপনারা দেখেছেন সব কি কি দাবি দেওয়া হয়েছে, কি কি স্লোগান উঠেছে, কি কি কোন কোন কারা কারা এই ছাত্রদের সামনে রেখে পিছন থেকে ছাত্রদের রাশ নিজেদের হাতে নিয়ে এই আন্দোলনকে পরিচালনা করেছে। সে সমস্ত কিছুকে মোকাবিলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিমণ্ডলী একতার ওপর দাঁড়িয়ে ঘরে বাইরে সমস্ত কিভাবে শত্রু শক্তিকে মোকাবিলা করতে হয়, করা যায়, তা আমরা দেখতে পেলাম। তাই দেশের সচেতন বিবেকসম্পন্ন দেশপ্রেমী নাগরিক, বিশেষ করে দেশের জেনজিরা, এখন জেনজি বলা হয়, সহজ কথায় যারা তরুণ তরুণী, যারা কিশোর কিশোরী, তার উপরে যারা একটু যুবক যুবতী, এই সবাই দেখুক, জানুক, শিখুক দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে 140 কোটি নাগরিকের জান মান সম্পদ রক্ষার্থে কীভাবে দেশের নেতৃত্ব ধীর স্থির শান্তভাবে ঠান্ডা মস্তিষ্কে পারস্পরিক বিশ্বস্ত হাতে হাত রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে কীভাবে বেঁচে থাকা ও বেড়ে ওঠার পথে এগিয়ে যেতে হয়, সেগুলো তারা শিখুক। আর দেশের শুধু জেনজিরা নয়, দেশের সমস্ত নাগরিক, সমস্ত রাজনৈতিক দল এবং বিশ্বের সুপার পাওয়াররা, তারাও যদি সচেতন না হয়, সতর্ক না হয়, ঘুম ভেঙে জেগে না ওঠে, এখনও অকারণ কোনো দেশের অভ্যন্তরে শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে, স্থির পরিবেশকে অস্থির করে দিয়ে যদি নিজেদের ইচ্ছে মতো কোনো কিছু করতে চায়, তাহলে সমস্ত সেই বিশ্বের সুপার পাওয়াররা তারাও যদি এখনও শক্তির অহংকার ত্যাগ না করে,
তাহলে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে হওয়া ব্যাপক বিশাল ক্ষয়ক্ষতি কিছুই ক্ষয়ক্ষতি নয়। এবার যদি যুদ্ধ বাধে তাহলে এটা যেন সুপার পাওয়ার ও পার্শ্ববর্তী ছোট ছোট দুর্বল দেশগুলি মনে রাখে, ভবিষ্যৎ ভারত শুধু একা নয়, ভবিষ্যৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একেই বলে ঘোর কলিযুগ, যা অবশ্যম্ভাবী। তারই অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন ক্রমশ। নমস্কার, জয়গুরু। আজকের মতন এই পর্যন্ত। আমি আবার আসব। আপনারা সবাই দেখছেন দেশের মধ্যে কি ঘটছে, সমস্ত যে ঘটে গেছে ঘটনাগুলো, সেগুলো আমি বিশ্লেষণে আসব। ছাত্র আন্দোলন নিয়ে সোনম ওয়াংচু কীভাবে কি অনশনের মধ্যে দিয়ে তার এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, সমস্ত বিষয় নিয়ে আমি এরপরে আবার আসব এক এক পর্বে। আজকের মতন বিদায়। নমস্কার, জয় গুরু।